আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মহতি দিয়েছে। এখন হচ্ছে, সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা। যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে। সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয়, দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া, সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে, আহা, এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে, এইরকম যেই দেশগুলো আছে, সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয়, অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি, এবং সেই যে কোনো মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর, যুগের পর যুগ, তাহলেই আমরা, এই যে আজকে আমার সামনে এতগুলো মানুষ, এই মানুষগুলোর মধ্যে থেকেই যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, যোগ্য মানুষ বেরিয়ে আসবে। কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে পৌরসভার চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে উপজেলা চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে সংসদ সদস্য হিসাবে। কিন্তু প্রকৃত মানুষের ভোটে যারা বেরিয়ে আসবে নির্বাচনের মাধ্যমে, সেই মানুষগুলো কাজ করবে মানুষের জন্য, সেই মানুষগুলো কথা বলবে তার এলাকার মানুষের জন্য, সেই মানুষগুলো কাজ করবে সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য। সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে, এ কারণেই তারা লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে, পরিবর্তিত হয়েছে অবস্থা। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। কিন্তু আমরা যদি, যারা আমরা আজ এখানে একত্রিত হয়েছি, আপনাদের মতন এরকম কোটি কোটি মানুষ যারা দেখতে চায় বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার মধ্যে, যেখানে যেখানে একজন বেকার যুবক, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, একজন বেকার যুবককে তার কর্মসংস্থানের জন্য বেশি বেগ পেতে হবে না, যেখানে শিক্ষার্থীকে তার শিক্ষার জন্য টেনশনে থাকতে হবে না, যেখানে রাতের বেলায় হোক, দিনের বেলায় হোক, মানুষ পথ দিয়ে হেঁটে যাবার সময় কম বেশি নিশ্চিন্তে নিরাপদে হেঁটে যেতে পারে। একটি স্বাভাবিক একজন মানুষ, সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে, যা কল্পনা করে, সেরকম একটি দেশ আমাদেরকে গড়ে তুলতে হবে।
এই যে গোলাম রাব্বানীকে হত্যা করা হয়েছে, গোলাম রাব্বানী শুধু একজন নয়। গত 16 বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত অগস্ট মাসের 5 তারিখে, সেই স্বৈরাচার গত 16 বছরে সারা বাংলাদেশে এইরকম হাজারো গোলাম রাব্বানীকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। শুধুমাত্র পালিয়ে যাবার কদিন আগেও, পালিয়ে যাবার 1 সপ্তাহ আগেও থেকেও সেই পলাতক স্বৈরাচার প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করেছে। পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় 30,000-এর কাছাকাছি মানুষকে সে বিভিন্নভাবে জখম করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। প্রিয় ভাই বোনেরা, এই যে গোলাম রাব্বানী, এই মানুষটি কে ছিল? মানুষটি একজন সাধারণ মানুষ ছিল, মানুষটি একজন রাজনৈতিক কর্মী ছিল। তার দোষ কি ছিল? তার দোষ ছিল সে দেশের মানুষের যেই অধিকার, কথা বলার অধিকার বলি আমরা, ভোটের অধিকার বলি আমরা, অর্থাৎ মানুষের যে অধিকার, ওই যে পালিয়ে গেছে যে 5 তারিখে স্বৈরাচার, সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল। গোলাম রাব্বানী সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, মানুষের পক্ষে কথা বলেছিল, মানুষের কথা বলার পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছিল এবং সে কারণেই স্বৈরাচারের দোসর তাকে হত্যা করেছে, এরকম বহু হত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা হয়তো গোলাম রাব্বানী সহ আরো যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে পঙ্গুত্ব নির্যাতনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে হয়তো চিকিৎসার মাধ্যমে আমরা কাউকে কাউকে সুস্থ করে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো, কাউকে কাউকে হয়তো কিছুটা হলেও আমরা সুস্থ করতে পারবো। যেই পরিবারগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা সহ বাংলাদেশের মানুষ যাদের পক্ষে সম্ভব, সেই মানুষগুলো যদি এই পরিবারগুলোর পাশে আমরা যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা পাশে দাঁড়াই, তাহলে সেই পরিবারগুলো আগামী যে কয়দিন বেঁচে থাকবে কিছুটা হলেও ভালো থাকবে। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কি সেই যুদ্ধ? যেই সংগ্রাম, যেই আন্দোলন বিগত 16 বছর যাবত এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে। এই গোলাম রাব্বানীরা যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবন দিয়েছে, তাদের লক্ষ্য কি ছিল? প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। কারণ খুব সহজ কথায় যদি আমরা বলি, এই যে মানুষগুলো আপনারা এখানে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, যারা এই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, বিভিন্ন কথা শুনেছেন, প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে। কেউ এখানে কৃষক আছেন, কেউ এখানে ছাত্র আছেন, কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন, প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন বিষয় আছেন। এখন এই মানুষগুলোর বিভিন্ন রকম বিষয়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে। এই সমস্যাগুলো, বেকার আছেন, বহু শিক্ষিত বেকার হয়তো এখানে বসে আছেন, আপনাদের কর্মসংস্থান দরকার। বহু কৃষক আছেন, কৃষির বিভিন্ন সমস্যা আছে, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন।
প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে, হয়তো বেতন সমস্যা আছে, স্কুলের চাল ভাঙা সমস্যা আছে, সেগুলো ঠিক করা প্রয়োজন। ছাত্র ছাত্রীরা আছেন, তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন। সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকতে পারে, এই সুবিধা অসুবিধাগুলোকে দূর করতে হবে আমাদের। এবং এই সমস্যার যদি সমাধান করতে হয়, কৃষকের সমস্যার সমাধান যদি করতে হয়, অথবা সমস্যা অন্তত কমিয়ে আনার উদ্যোগ যদি গ্রহণ করতে হয়, শিক্ষার যদি সমস্যা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হয়, এই যে এতগুলা মানুষ আপনার এখানে আজকে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটি আছে, গুরুত্বপূর্ণ বিষয় জীবনের। এই মানুষগুলোর যদি স্বাস্থ্য সেবা কম বেশি নিশ্চিত করতে হয়, যাতে করে একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক যে কোনো বয়সেরই হোক মানুষ, সে যদি অসুস্থ হয়, সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায়, ঠিক মতন যাতে ওষুধ নিতে পারে, এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয়, তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে। দেশের বহু সমস্যা আছে, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধান করতে হবে। এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই কাউকে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধানগুলোর কথা তুলে ধরতে পারে। গোলাম রাব্বানিরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে, এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের সমস্যাগুলো সমাধান করার। মানুষ মানুষের কথা বলবে, সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে, এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে। এই ব্যবস্থাটাই গোলাম রব্বানী সহ আরো হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, গোলাম রব্বানী সহ, গোলাম রব্বানীর পরিবার সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে, সেই পরিবারগুলোর সদস্যগুলো, সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল, যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি, যেই দেশে হয়তো মানুষের অভাব অভিযোগ কিছু দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায়। সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা, যেই দেশের কৃষকরা, হয়তো সব সমস্যার সমাধান করা যাবে না, তারপরেও কৃষকরা যাতে সময় মতন বীজ সার পায়, একটি স্বাভাবিক মূল্যের মধ্যে যাতে বীজ সার পায়, যাতে কৃষকরা তাদের পণ্য দ্রব্য একটি স্বাভাবিক মূল্যে বিক্রয় করতে পারে, মানুষ যাতে তার স্বাস্থ্য সেবা স্বাভাবিকভাবে কম বেশি স্বাস্থ্য সেবা পেতে পারে, মানুষ রাস্তাঘাটে চলাচল করার সময় যাতে একটি স্বাভাবিক নিরাপত্তা থাকে সমগ্র দেশে, প্রতিটি গ্রামে অঞ্চলে জায়গায়। এইরকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা। গোলাম রাব্বানীরা তাই চেয়েছিল, সেই কথাগুলোই বলতে চেয়েছিল।
প্রিয় ভাই বোনেরা, আসেন বহু কাজ বাকি সামনে, প্রিয় ভাই বোনেরা, সামনে বহু কাজ বাকি। এই দেশে ফসলের উৎপাদন বাড়াতে হবে, এই দেশে খাল খনন করতে হবে, এই দেশের বন্যা ব্যবস্থা দূর করতে হবে, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে ঢেলে সাজাতে হবে, এই দেশে যুবক যারা আছে, বেকার যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলতে হবে, বহু রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো ঠিক করতে হবে। বহু কাজ বাকি আছে, এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে। এই দেশে সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই। এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে, প্রান্তিক মানুষের পরিবার, কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা এই পরিকল্পনাগুলো করেছি। সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে 31 দফা নামে 31টা দফা দিয়েছি। নিশ্চয়ই এই 31 দফার কথা কম বেশি আপনারা শুনেছেন, শুনেছেন না আপনারা? 31 দফার কথা, 31 দফার কথা আপনারা শুনেছেন। এই 31 দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই যদি আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই, আগে যেভাবে বলেছি, বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল। বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। এই জনগণের সাথে বিএনপি থাকতে চায়। বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে, প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। হয়তো আমরা সকল সময় 100% সফল হতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি। আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা আমরা বলি, রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। কাজে প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি। আজকে এই যে আমরা গোলাম রাব্বানির পরিবারের কে একটি ঘর তুলে দিলাম, আমরা প্রতিজ্ঞা করি যে বাংলাদেশে আমরা আর গোলাম রাব্বানির যা হয়েছে, তার সাথে যা করা হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আর ভবিষ্যতে দেখতে চাই না। আমরা চাই না আর কোনো পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক। আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে গোলাম রাব্বানি সহ, আমাদের এই গোলাম রাব্বানি সহ সারা বাংলাদেশে যে হাজারো গোলাম রাব্বানি যারা শহীদ হয়েছে, তারা যে কারণে শহীদ হয়েছে, যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে, যেই কারণে, যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য, যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে, সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি। এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমেই আজকে আমরা এখান থেকে যে যার ঘরে ফিরে যাব। আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক, গোলাম রাব্বানি সহ হাজারো গোলাম রাব্বানি যেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে, বাংলাদেশে, বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। দোয়া করবেন যাতে আমি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি। দোয়া করবেন যাতে এই এলাকায় যেভাবে দেশে থাকতে শীতের সময় এই এলাকায় এসে দুস্থ মানুষের পাশে
দাঁড়াতে পারতাম আমি, আবার যেন ভবিষ্যতে সেরকম গম্পল নিয়ে সোয়েটার নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই দোয়াচে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, আর এখন আমরা আছি ব্যস্ততার মধ্যে। আমাদের চেয়ারম্যান কখন বলে এই সকালে যান মিঠাপুকুর, বিকালে যান পঞ্চগড়, সন্ধ্যায় যান সাতক্ষীরা, তাহলে তারপরে 3 দিন চট্টগ্রাম। কেন? এই ১৫ বছর এক দুর্বিষহ নারকীয় হিংস্রতার মধ্যে এই জাতি বিজ্ঞাপন করেছে। কারো হাত নেই, কারো পা নেই, কেউ পঙ্গুবরণ করেছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন, কারো সোনার ছেলেরা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে তাগিদ, সেই তাগিদে আমরা সম্মান জানিয়ে আমরা ছুটে বেরিয়ে, কিন্তু তার যে তাগিদ, তার যে এই ব্যস্ততা, তার যে মানুষের সাথে এই সংশ্লিষ্টতা আজকে নানাভাবে আবার দেখছে। এই পরিবর্তিত পরিস্থিতিতেও অনেকে এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করে। তার এই কর্মব্যস্ততার মধ্যেও খুব সূক্ষ্মভাবে তাকেই টার্গেট করা হয়েছে। যেমন আমরা 16-17 বছরে
শেখ হাসিনার টার্গেট দেখেছি জিয়া পরিবার, দেখেছি যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান পারলেন না। আজকে যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান, নানা ধরনের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দিতে চান, কই এইটার জন্য তো আপনারা একটা বিবৃতি বা কোন খবরের কাগজে কোন কলাম লিখবেন না। আর আজকে যখন শেখ হাসিনার ভাগ্নি শেখ হাসিনার মেয়ে 4 বিলিয়ন পাউন্ডের অভিযোগ এসে তাকে একটি ব্রিটেনের একটি তদন্ত সংস্থা থেকে তাকে বের করে দেওয়া এটার জন্য তো আপনারা এখন একটা কম্পেয়ার করে শেখ হাসিনা মিথ্যা তাদের ভিতরে আর তার পরিবারের যে সত্য এটা কম্পেয়ার করতে একটা আমি আর্টিকেল লিখতে সংস্কার শেষে তারা রাজনৈতিক দল তাদের একটা বিবৃতি দেখলাম না স্বাভাবিক নির্বাচন দেবে এই দাবি বিএনপি করছে। ইতিমধ্যে কিন্তু তারেক রহমানের দেওয়া যে 31 দফা সেই 31 দফা সংস্কারের অন্তর্ভুক্ত করে খুব তাড়াতাড়ি একটি নির্বাচন করছেন বিএনপি। মানুষের প্রত্যাশা একটি পরিবর্তন, সেই পরিবর্তনের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সরকারকে বিএনপিও সমর্থন করেছে, নানাভাবেই সমর্থন, নানা দিক থেকে সমর্থন করেছে। কিন্তু সরকার যদি কোন একটি দিকে হেরে যায় তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না, এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? কেন ব্যবসায়ী মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে, কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, কেন সোনালী মুরগির দাম মাত্র 2 দিনে 30 টাকা বাড়বে, কেন আপনার ব্রয়লার মুরগির দাম 2 দিনে 20 টাকা বাড়বে, কেন চিনির দাম 10 টাকা বাড়বে প্রতি 1 দিন 2 দিনে? এটাই ব্যর্থতা। আপনি ব্যাংকে ভাই কথা বললেন না, মুদ্রা সংকোচন নীতি নিয়েছেন কি মুদ্রাস্ফীতি কমানোর জন্য, কিন্তু এমন সংকোচন নীতি নিয়েন না যে ব্যাংক থেকে যদি মানুষ টাকা না পায় তাহলে ব্যবসা বাণিজ্য করবে কি করে। একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যে অবাধে যেন টাকা পাচার না হয় সেটাও দেখতে হবে, আবার মানুষ যাতে টাকা দিতে পারে সেই ব্যবস্থাটাও তো করতে হবে। না করলে আপনার তো মানুষ কষ্টের মধ্যে থাকবে। তো এগুলো বিষয় আজকে কোন কোন রাজনৈতিক দল তারা বলে না কেন। শেষ কথা বলে আমি বিদায় নেব। কেউ তো আমাদের অনেক ছাত্ররা সংবিধান বাতিল করে দিতে চায়, নতুন সংবিধান করতে। এখানে তো আমার মনে প্রশ্ন জাগে, আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি দেশ বিদেশ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, জনগণের যারা ইতিহাস লেখক তাদের কাছে স্বীকৃত, তিনি মুক্তিযুদ্ধের ঘোষক। আপনি সংবিধান বাতিল করে দেন, নতুন করে যদি সংবিধান রচনা করে কি করবেন আপনারা? পৃথিবীতে এটা দেখিনি, পৃথিবীতে বলা হচ্ছে যে জাতির আত্মজীবনই হচ্ছে সংবিধান। সেটা সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। যেখানে ফ্যাসিজমের বৈশিষ্ট্য আছে সংবিধানে ওটা বাদ দিন, ওটা বাদ দেওয়া যেতে পারে, সেটা তো রাজনৈতিক দায়িত্ব। সেটা রাজনীতিবিদরা যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে এবং যাদের সন্তান রণবাণীরা অকাতরে জীবন দিয়েছে, এই সমস্ত রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে তারা যেটা করবে। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফাঁসিবাদ বাদশাহের যে বৈশিষ্ট্য সেটা পরিণত করতে হবে, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা থাকবে। যদি 240 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে, সেখানে যদি কয়েকবার সংশোধন হয়, আমাদের সংবিধানও সংশোধন হবে, কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে। এইটা মূল স্প্রিট, স্বাধীনতা যুদ্ধের স্প্রিট, এটার সাথে এটা সাংঘর্ষিক হবে। আর ওইটা সাংঘর্ষিক হবে এই কারণে, কারণ ওই যুদ্ধে তো 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে।
এবং ওই যুদ্ধের একজন প্রধান সেনানী ঘোষক জিয়াউর রহমান, তখন আমরা 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 নিজেরাই একটা অস্বীকৃতি করতে পারি। এগুলা ঠিক নয়। বন্ধুরা আমার, আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আমি প্রথমেই যে কথাটি বলেছি যে আমরা বিএনপি রাজনৈতিক দল এবং এই যে আমাদের রুম্মন এবং মিথুনের নেতৃত্বে যে আমরা বিএনপি পরিবার, এই বিএনপি পরিবার একটা বিশেষ সংগঠন দাঁড় করিয়ে এদেরকে দিয়ে সারা দেশে আহত নিহত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আপনাদের সামনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বটে, কিন্তু তার আত্মা, তার মন মানসিকতা সব আপনাদের সাথে মিশে আছে এবং তিনি এইভাবে জনগণের সাথে, জনগণের কাছাকাছি, জনগণের সান্নিধ্যের জন্য শুধু ৬,০০০ মাইল দূর থেকে, আটলান্টিকের পাড়ি থেকে আপনাদের সাথে নিবিড় সংযোগ রেখেছেন এবং আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে তিনি নিবিড়ভাবে সম্পর্কিত রয়েছেন। আজকে এইখানে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি অনুমোদন করবেন, এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন। তাকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। এই সভার নেতৃবৃন্দ ও আমাদের মাঝে উপস্থিত আজকের আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। বক্তব্য সংক্ষেপ করতে হবে, কারণ শীতকালে তো এই এলাকার মানুষ দ্রুতই বাড়িছে। আমরা বিএনপি পরিবার সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে গণতন্ত্রপূর্ণ রুদ্ধার আন্দোলনে শহীদ রব্বানী সহ সারা বাংলাদেশে প্রায় ১,০০০ শহীদ, গুরুতর আহত ব্যক্তি এবং সম্প্রতি হয়ে যাওয়া ২৪শে আন্দোলনে সারা বাংলাদেশে শহীদ ছাত্র জনতা সব মিলে প্রায় ১৪০০ পরিবার নিয়ে আমরা বিএনপি পরিবার